This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও শহরে মহিলার খুন। এবার ঠাকুরপুকুরের এক অভিজাত আবাসন ডায়মন্ড পার্কে খুন। গলার নলি কাটা অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার। গতকালই ওই আবাসনে ভাড়ায় আসেন ওই মহিলা এবং আজ তার গলার নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার হলো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, শহরে আবার মহিলা খুন। এবার ঠাকুরপুকুরের অভিজাত আবাসনে ডায়মন্ড পার্কে খুন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমার সহকর্মী সৌভিক রয়েছেন। সৌভিক, এখনো পর্যন্ত এই খুন সম্পর্কে, এই অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এখনও পর্যন্ত কিন্তু মহিলার পরিচয় জানা যায়নি। আমি তোমাকে প্রথমেই দেখাবো যে জোকা ডায়মন্ড পার্ক একটা অভিজাত আবাসনের এই যে বাড়ি যেটা দেখানো হচ্ছে, এই বাড়ির একতলাতেই কিন্তু গতকাল ভাড়া এসেছিলেন এই মহিলা। আনুমানিক বয়স 34 থেকে 35 বছর এবং আজকের কিন্তু তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে উচ্চ আধিকারিকরা এসছে এবং গোটা বাড়িটা কিন্তু ঘিরে রাখা হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এই মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এবং এই মহিলা এখানে কার মারফতে আসলেন, কে ভাড়া নিয়ে আসলেন, সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি বাড়ির যিনি মালিক তার সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলছে। তবে কিভাবে এই ঘটনা ঘটলো, যেহেতু একেবারে প্রথমের দিকে তদন্ত, পুলিশের তরফ থেকে কিন্তু তদন্ত করা হচ্ছে এবং ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখনও কিন্তু এই বাড়ির ভিতরে সেই মহিলার দেহ রয়েছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে, কারণ ডায়মন্ড পার্ক হচ্ছে একটা অভিজাত এবং পুরনো আবাসন এবং সেইখানে ভর দুপুরে এরকম একটা ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক রয়েছে এবং আশেপাশের লোকজনও কিন্তু প্রচুর ভিড় করে রয়েছে। দেখতে পাওয়া গেল, কে দেহ দেখতে পেলেন, কে পুলিশে খবর দিলেন? দেখো, এই প্রশ্নগুলো কিন্তু এখনও পরিষ্কার নয়, কারণ এই মহিলা কিন্তু এই বাড়িতে একাই থাকতেন। তবে যেটা সন্দেহ করা হচ্ছে যে বাড়ির যিনি মালিক তিনিই প্রথম জানতে পেরে পুলিশকে খবর দেন এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের উচ্চ আধিকারিকরা এখানে এসছেন এবং গোটা ঘটনা তদন্ত করে দেখছে। এবং যেহেতু একেবারে প্রথম অবস্থায়, তার জন্য কিন্তু এখনও পরিষ্কারভাবে জানা যাচ্ছে না যে এই মহিলার পরিচয় কী এবং কার সূত্র মারফত তিনি এখানে এসছিলেন। তবে যেটা যে আবাসন সূত্র থেকে জানা যাচ্ছে, গতকালকে কিন্তু এই মহিলা ভাড়া আসেন এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশের সমস্ত আধিকারিকরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে পুলিশ কর্তারা তারাও ঘটনাস্থলে পৌঁছে গেছেন এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর যা TV9 বাংলা ব্রেক করলো, শহরে আবারও মহিলা খুন। ঠাকুরপুকুরের অভিজাত আবাসন ডায়মন্ড পার্ক, সেখান থেকে উদ্ধার হলো এক মহিলার গলার নলি কাটা দেহ। গতকালই এই আবাসনে ভাড়াতে উঠেছিলেন ওই মহিলা আর আজ তার গলার নলি কাটা দেহ উদ্ধার হলো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন ঘটনাস্থলে। স্থানীয়রা তারা কি বলছেন শোনাই একবার। দুপুরবেলায় বাড়িতে ছিলাম, তখন খবর পেলাম যে এখানে মার্ডার হয়েছে। তার আগে আমরা জানি না কিছু। আর এখন যেমন পার্ক এত বড় হয়ে গেছে, কে কোথায় ভাড়া আসছে, কে যাচ্ছে, আমরা কিছু টেরই পাই না। আগে যেমন সবাই চিনতো, সেটা এখন আর নেই। কবে ভাড়া এসেছিল সেটাও বলতে পারছি না ঠিক করে কবে ভাড়া এসেছে। সেটা আমরা শুনলাম যে গতকালকে নাকি ভাড়া। হতে পারে। আর কি জানতে পারলেন? এই তো শুনলাম মার্ডার হয়েছে। হ্যাঁ, মহিলা না পুরুষ শুনছি তো মহিলা। আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন ঘটনাস্থলে। সৌভিক, এই মহিলা তিনি যে বাড়িতে ভাড়া উঠেছিলেন, সেই বাড়ির মালিক বা সেই কমপ্লেক্সে যারা কর্তৃপক্ষ, তারা এখনো পর্যন্ত কিছু জানাচ্ছে? দেখো, যে বাড়িতে মূলত এই মহিলা ভাড়া রয়েছে সেই বাড়ির মালিককেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমি এখানে কিন্তু যিনি ভাড়া নিয়ে এসেছিলেন এই মহিলাকে, আমি তার সঙ্গে একবার সরাসরি কথা বলে নেব। আপনি একটু উঠে দাঁড়ান। আপনি মহিলাকে কবে নিয়ে এসেছিলেন এখানে? 17 তারিখে। আচ্ছা, আমি স্ত্রী করি, ওখানে আসছে, ওরা বলছে ঘর কোথাও খালি আছে। তো এই যার বাড়ি সে বলছে আমার ঘর খালি আছে, কেউ লোক আসলে নিয়ে আসবে। তো নিয়ে আসলে যোগাযোগ করে দিয়েছি, ওনারা আধার কার্ড কাকা নিয়ে উনকে চাবি দিয়ে বলে থাকো। মহিলা কি একাই এসেছিলেন? না, ওই স্বামী স্ত্রী বলছে আমার বর আছে। হ্যাঁ, বলছে দুজনেই আসছিল, স্বামী স্ত্রী। হ্যাঁ, বললো আমার। জানতে পারলেন না, সেটা তো আমি জানি না। উনির সঙ্গে বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছে। বয়স কিরকম হবে? ওই 32 থেকে 34 ধরে রাখুন, এইরকমই হবে। কালো করে। এখানে থাকতেন? হ্যাঁ, না, वो बोला हम एकाई, हमारा बर থাকবে, আমি आया काज करी। अच्छा, बस इतना ही हम जानता, और कुछ नहीं जानता। और कुछ नहीं जानता। तो आज सुबह को क्या सुना? सुबह में वो बाड़ी वाला बुलाया, बोला जी इसमें क्या क्या हुआ, थोड़ा आके देखो तो खून उन गिरा है। तो आके देखता है जो तो उसको गला में बांध दिया है, मुँह पूरा, और खून उन कुल गिरा है। तब वो पुलिस को फ़ोन किया बाड़ी वाला। नीचे की रक्त पड़ा? हाँ, नीचे रक्त पड़ा ছিল।
আর মহিলা মহিলা নিচেই শোয়া ছিল, নিচে শোয়া ছিল, গায়ে কোথা থেকে রক্ত বেরোচ্ছিল? ওই মাথা দিয়েই দেখেন। মাথার পিছনে? হ্যাঁ। আরো কোনো জায়গা থেকে রক্ত? না আর কোথাও না, ওই মাথা দিয়েই বেরিয়েছে। প্রথম কে দেখতে পায় এটা? এটা বাড়িওয়ালা দেখেছে। বাড়িওয়ালা দেখে, হ্যাঁ, উনি তারপর আপনাকে ডেকেছে? তারপর আমাকে ডেকেছে আচ্ছা যে কেউ নেই, আয় একটু দেখবি কি হয়েছে। তো আমি গিয়ে ওই লাঠি নিয়ে মুখটা সরিয়েছি, দেখেছি, বললো তো তার মেয়ে আছে, এই বউটা। হ্যাঁ, তাহলে উনি বললো ঠিক আছে তুমি যাও, আমি পুলিশকে ডাকছি। আর ওর স্বামী তখন ছিল না? স্বামী ছিল না, চলে গেছে কখন বলছে। আচ্ছা, এই মহিলা কি আয়ার কাজ করতো? আয়া কাজ করতো। কবে আপনার কাছে এসেছিল? 17 তারিখে। দুজনে এসেছিল? হ্যাঁ, দুজনেই। আচ্ছা, কি করে কিছু বলেছিল? না সেটা তো বললো না, বললো আমি এই সাইতে এতি করি, নর্সাই আয়া কাজ করি। ইএসআই হসপিটাল? হ্যাঁ, আমার বর থাকবে। আচ্ছা, দেখো তুমি বুঝতেই পারছো যে যিনি প্রথম মূলত এই ব্যক্তি তিনিই কিন্তু এই মহিলাকে নিয়ে এসেছিলেন ভাড়াটে হিসেবে, বাড়িওয়ালার সঙ্গে প্রথম যোগাযোগ করান। তার যেটা বক্তব্য, 17 তারিখের এই মহিলা আসে এই ব্যক্তির কাছে। ইনি হচ্ছেন জোকা ডায়মন্ড পার্কে তিনি কিন্তু ইস্ত্রি করেন, এবং তার কাছে এসে প্রথম কিন্তু বাড়ি ফাঁকা আছে কিনা জোকা ডায়মন্ড পার্কে তেমনটা জানবার চেষ্টা করেন, এবং তারপরেই কিন্তু সবিক, এই তাকে এখানে ভদ্রলোক নিয়ে আসা হয় একজন এবং স্বামীর আগেকার কথা রক্তাক্ত বলছিলেন যে মহিলা দেহ একজন উদ্ধার হয়। স্বামীর সঙ্গে এসেছিলেন, সেই স্বামীকে কি এখনো পর্যন্ত ট্রেস করা গেছে, তাকে দেখতে পাওয়া গেছে? না দেখো, যে এখনো পর্যন্ত কিন্তু তার স্বামীকে দেখতে পাওয়া যায়নি, এবং যিনি বাড়ি মালিক তিনিও যেটা এমনটা জানিয়েছিলেন যে সবিক, শুধুমাত্র আমাদের সঙ্গে মহিলার আমি দেহ আসছি কিন্তু তোমার কাছে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, শহরের অভিজাত আবাসনে গতকাল এক মহিলা ভাড়া এসেছিলেন এবং আজই তার গলার নলি কাটা দেহ উদ্ধার হলো। নিরাপত্তা নিয়ে, শহরের অভিজাত আবাসনগুলোর যে সার্বিক নিরাপত্তা নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন? বেসিক্যালি এটা খুবই যে খবরটা দিলেন এটা খুবই আতঙ্কের খবর, এবং আমি শুধু আতঙ্কিত হব না, যারা এটা শুনবে তারা প্রত্যেকেই আতঙ্কিত হবে। এরকম তো ঘটনা জেনারেলি শোনা যায় না, এবং আমরা আন্দাজও করতে পারি না। তবে দু একটা কথা যখন বলতে বললেন আমি একটু বলে দিই। এই মহিলাকে আইডেন্টিফাই প্রথম করতে হবে যে ওটা ওর স্বামী ছিল না ভাড়াটে কোনো লোক ছিল, এটা নাম্বার ওয়ান। কারণ ওই যে দালালের মাধ্যমে যারা ঘরটা পেয়েছে, সেই দালাল শুড বি আইডেন্টিফাইড অ্যাট ফার্স্ট, যে ফ্রম কি কানেকশনে এই দালাল এই মহিলাকে এবং তার স্বামীকে, সো কল স্বামীকে পেয়েছিল, এবং তারা কিভাবে কত টাকার বিনিময়ে ওই ঘরের টেনেন্টের জন্য এসেছিল। কারণ আইডেন্টিফাই, ওর যদি নাম যদি আইডেন্টিফিকেশন না হয়, নাম কোথাকার মেয়ে, কোথাকার মহিলা, এই প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করলেই দেখবেন জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার টু হচ্ছে এনার যে পোস্টমর্টম যেটা হবে, পোস্টমর্টমে সত্যি ওই যে গলা কাটা অবস্থায় রয়েছে, অর্থাৎ তার রেজিস্ট্যান্স দেয়নি, হয়তো রেজিস্ট্যান্স দিতে পারেনি, অর্থাৎ তার যে পোস্টমর্টমটা তো ভিডিও ফটোগ্রাফি করেই করতে হবে, কারণ পেটে দেখতে হবে যে আদৌ ঘুমের ওষুধ ছিল কিনা। তাকে প্রথমে সিরিটিভ দিয়ে অচৈতন্য করে ফেলেছিল, যার জন্য গলাটা, জেনারেলি কোনো মহিলারই গলা কাটা এই অবস্থায় থাকতে গেলে সে তো একটা রেজিস্ট্যান্স দেবে, সেই রেজিস্ট্যান্সটা আদৌ ছিল কিনা সেইটা একটু দেখার। অন্যান্য কোথায় আর ইনজুরি আছে সেইগুলোকে আরো বেশি করে দেখা দরকার আছে। মেয়েটার এই যে প্রবাবল ছবিগুলো, যেই হাজবেন্ডের যে প্রবাবল ছবি, যেই কথাটা ওরা বলবে, সেই ছবিটা আমাদের লালবাজারে আঁকানোর, সুন্দর করে আঁকার জন্য লোক আছে, এবং সেটা ডিটেকটিভ ডিপার্টমেন্টেই আছে। সেই ডিটেকটিভ ডিপার্টমেন্ট লোককে দিয়ে সেই স্বামীর ছবিটাকে আঁকিয়ে ফেলতে হবে, আঁকিয়ে ফেলে তাকে বলতে এইরকম চেহারার, এবং মোটামুটি দেখবেন 85% 95% মিলে যায়। সেই ছবিকে দিয়ে এই স্বামীকে আইডেন্টিফাই করতে হবে কোথাকার, আদৌ পশ্চিমবঙ্গের কলকাতার না বাংলাদেশ থেকে এসছে, তার কোন কাগজপত্রগুলো ভেরিফাই করতে হবে। যদি মোবাইল ফোন থাকে, মোবাইল ফোনের চ্যাটগুলো দেখে, মোবাইল ফোনের নাম্বার দেখে, তার কার সাথে যোগাযোগ হয়েছিল, কি নাম্বার ছিল, যদি মোবাইল ফোন আদৌ থাকে, আমরা তো জানি না কিছু, তো তার চ্যাটগুলো বার করে। সত্যজিৎ বাবু, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে দিলেন যে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে যদি এই মহিলা এই আবাসনে থাকতে আসেন, এবং যে স্বামীকে এখনো পর্যন্ত স্থানীয়রা বলছেন তারা চোখে দেখেননি, সেই স্বামী আদৌ কলকাতার নাকি বাংলাদেশের, সেটাও পুলিশকে দেখতে হবে। কারণ পুলিশ কিন্তু এই মুহূর্তে এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশের যে হারে শহরে বাড়ছে, পুলিশ কিন্তু এই মুহূর্তে বাড়তি উদ্বিগ্ন এই গোটা বিষয়টা নিয়ে। হ্যাঁ, এই ব্যাপারটা দেখুন, এই ছবিটা যখনই এই হাজবেন্ডের ছবিটা আঁকতে হবে, এবং এই সেই ছবিটা দিয়ে প্রকাশগুলো করতে হবে যে কারা কারা এইগুলোর মধ্যে জড়িত। এগুলো করলে আপনি আইডেন্টিফাই করতে পারলে মহিলাকে এই খুনের মোটিভটা বার করা যাবে।
এবং কেন খুনটা করা হলো সেটাও পাওয়া যাবে। একেবারে একেবারে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমার সহকর্মী সৌভিক রয়েছেন ডায়মন্ড পার্কে, আমি সৌভিকের কাছে আরো একবার চলে যাই। সৌভিক, স্থানীয়রা কি বলছেন আরো একবার তাদের কাছ থেকে শুনবো, তাদের সঙ্গে কথা বলে আরেকটু জানার চেষ্টা করব যে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে যে মহিলা এসেছিলেন সেই সম্পর্কে তারা কতটা জানেন, তারা মহিলাকে দেখেছিলেন কিনা, স্বামীকে দেখেছিলেন কিনা, আরেকবার জানতে চাইবো। একদমই তাই। দেখো, এই মুহূর্তে ডায়মন্ড পার্কের যারা আবাসিকরা রয়েছে তাদের সঙ্গে আমি একবার কথা বলে নেব। আজকে সকালবেলা আপনারা কখন জানতে পারলেন? আমরা দেখলাম, আমরা ক্লাবে ছিলাম তো দেখলাম অনেক পুলিশের গাড়ি আসছে, সেই দেখে আমরা এখানে এলাম। এসে শুনতে পেলাম যে একটা ভাড়াটে একদম এসছে, 17 তারিখে এসছে। তো আজ সকালবেলা শুনছি উনি মারা গেছেন। এবার পুলিশ ভর্তি হয়ে আছে, আমরা ভেতরে ঢুকতে পারিনি। ওনার স্বামীর সঙ্গে ভাড়া নিয়েছিলেন, তার কি কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে? না, এখানে একজন আমাদের স্ত্রী করে, উনি এই ভাড়াটেগুলোর খোঁজ দেয়। তো ওনার কাছেই শুনলাম যে ওনার কাছে এসছিল 17 তারিখের আগে, তো উনি ভাড়াটেটা নিয়ে এসেছিলেন এখানে। তো ওর কাছে আধার কার্ডের ফেরক্সও দিয়েছিল। তো শুনেছি ভদ্রমহিলা ইএসআই আয়ার কাজ করেন, এইটুকুনি খবর আমাদের কাছে। আবাসনের মধ্যে জোকা ডায়মন্ড পার্ক আবাসন, যেটা অনেক পুরনো আবাসন, সেখানে এরকম একটা ঘটনা, কতটা আতঙ্ক, নিরাপদ? কারণ আপনাদেরও তো বাড়িতে মেয়ে বা মহিলারা রয়েছে, তারা রাত্রিবেলায় বাড়ি ফেরে কাজ থেকে, কি মানে কতটা আতঙ্কিত এই ঘটনা? আতঙ্ক তো লাগছে এখন শুনে, কারণ আগে কোনোদিন আমরা এখানে শুনিনি যে এইরকম ঘটনা ঘটছে। তো প্রচুর এখন ফ্ল্যাট হয়েছে, প্রচুর ভাড়াটে আসছে, তো এখন কোনো ট্রেস থাকে না কে কোথা থেকে আসছে না আসছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা তো এখানকার পুরনো লোক, এই যে ধরুন আপনাদের আবাসন থেকে কোনো রকম আধার কার্ড নেওয়া হয় না যারা ধরুন আসছে? অ্যাকচুয়ালি আবাসন থেকে নেওয়া হয় না, কিন্তু এটা তো যে বাড়ি ভাড়া দেয় তারই নেওয়া উচিত, এবং কতগুলো প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো মেনটেন করা উচিত। যে আধার কার্ড নিয়ে ভাড়া দেবে তার এগ্রিমেন্ট আধার কার্ড সহ পুলিশে জমা দেওয়া উচিত। একটা ঘটনা কি বলবেন, মানে কতটা আতঙ্ক? এটা তো আতঙ্কিত সকলে। আজকে আমার মিসেস বলছিল একেবারে স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ তো থাকবেই, কারণ একেবারে অভিজাত আবাসন, সেই আবাসন থেকে এক মহিলার গলার নলি কাটা দেহ যদি উদ্ধার হয় তাহলে সেই আবাসনের বাসিন্দারা যে আতঙ্কে থাকবেন এটাই স্বাভাবিক। আপাতত তোমাকে ধন্যবাদ, নজর রাখো, পরবর্তীতে আবার এই নিয়ে কথা বলবো তোমার সঙ্গে। পরে খবরে নজর রাখি, মুখ্যমন্ত্রী সফরের মধ্যেই আলিপুরদুয়ারে তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। দলসিংপাড়া চা বাগানের তরুণীর দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর ওই তরুণীকে খুন করা হয়। স্থানীয় সূত্রে খবর, এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর। মঙ্গলবার তরুণী বাড়ি থেকে বেরোন, বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রাতেই চা বাগান থেকে দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ঘটনার প্রতিবাদে দলসিংপাড়া চৌপথিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। बच्ची को सुनने में आया रेप करके मार के फेंक दिया है बगान में। ये रात का घटना है कि कल का घटना है मालूम नहीं, लेकिन इतना पब्लिक हम लोग गुस्सा से आया है, हम लोग को जस्टिस चाहिए। ये लड़का के साथ में संबंध था कुछ? वो तो हम नहीं जानते। आप लोग को घर को किसी को पता नहीं है? खाली उसको पता है, खाली दीदी को पता है? दीदी को और उसको भाभी को पता है। आपको कुछ बोल के नहीं गई? आप लोग क्या चाहते हो अभी, क्या चाहते हो? हम लोग तो इंसाफ चाहिए, हम लोग को इंसाफ चाहिए। फांसी देना चाहिए। পরে খবরে নজর রাখবো, বাড়িতে হামলার পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন মলয় ঘটক। হামলার পরদিনই আইনমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হলো। আসানসোলের আপকার গার্ডেনে মন্ত্রীর বাড়িতে চড়াও হয় এক যুবক। নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও থান ইট নিয়ে ভাঙচুর চালায় অভিযুক্ত ওই যুবক। অভিযোগ, গতকাল একটি মিছিল থেকে পালিয়ে এসে অভিযুক্ত হামলা চালায়। সব দিক খোলা রেখেই তদন্ত করছে পুলিশ, জানিয়েছেন মলয় ঘটক। রাজ্যের পুলিশই একজন মন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, কটাক্ষ করছে বিরোধীরা। মন্ত্রীর বাড়িতে যে মোট 5 জন পুলিশি প্রহরা থাকে, একজন অফিসার এবং 4 জন পুলিশ কনস্টেবল, তাতে কিন্তু রদবদল ঘটানো হয়েছে। কারণ একটি থান ইট নিয়ে এক অজ্ঞাত ব্যক্তি বা যুবক যখন ঢুকে পড়ে এবং কাজ ভাঙচুর করে, সেক্ষেত্রে মন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, পুলিশি গাফিলতির প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের প্রেক্ষিতেই ইতিমধ্যেই দেখা গেছে যে 4 কনস্টেবল ছিল তাদেরকে বদলে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে আসানসোল দুর্গাপুর পুলিশ সূত্রে জানা গেছে। এর পাশাপাশি যে অভিযুক্ত যুবক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল ভিক্কি কেওড়া, তাকে আসানসোল আদালতে তোলা হয়। যদিও পরিবারের দাবি, যে অভিযুক্ত তার পরিবারের দাবি, প্রাথমিকভাবে তারা দাবি করছেন যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন, কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে
কেনই বা তিনি মন্ত্রীর বাড়িতে ঢুকলেন, কার কথাতে ঢুকলেন, কেনই বা ভাঙচুর চালালেন, সে নিয়ে কিন্তু তদন্ত দাবি উঠছে। অন্যদিকে রাজনৈতিকভাবে বিরোধীরা অভিযোগ করেছেন রাজ্য পুলিশের দিকেই। রাজ্যের পুলিশ যদি তাদের নিজেদের মন্ত্রীকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আবার বাড়িতে ভেতরে সামনের রুমে ঢুকেছিল, টেবিলের কাঁচও ভেঙেছে। পুলিশ তদন্ত করছে, পুলিশের ওপর ভরসা আছে, নিশ্চয়ই তদন্ত করে বেরোবে। যতক্ষণ পুলিশ তদন্ত করছে, রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে, কিন্তু লেট ইট বি এনকোয়ার্ড। পশ্চিমবাংলায় কোনো সাধারণ মানুষের তো সুরক্ষা নেই। মন্ত্রীর ঘরে যখন কেউ ঢুকে যায়, আর মন্ত্রীর ঘর যেখানে পুলিশ ব্রিগেড বসানো আছে, পুলিশ তখন কি করে? পশ্চিমবাংলার পুলিশের অবস্থা কি? পুলিশ মন্ত্রী এটা বুঝুক, এটা কোন পুলিশ? গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও এক। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও এক। বিহারের কাটিহাট থেকে গ্রেপ্তার সাজ্জাকের সঙ্গী হাবিবুর রহমান। কি করেছিল এই হাবিবুর, কিভাবে সাজ্জাককে সাহায্য করেছিল জানাবেন। টেলিফোন লাইনে রূপক রয়েছেন আমাদের সঙ্গে দিনাজপুর থেকে। রূপক, দেখো যেমনটা অভিযোগ, এই হবিবুর রহমান তার সঙ্গে কিন্তু আলাপ হয়েছিল সাজ্জাক এবং আবাল প্রত্যেকেরই এই রায়গঞ্জ জেলে বসে, এবং সেই সময় অর্থাৎ যেই দিন ঘটনা, সেই সময় কিন্তু তাকে আগ্নেয়াস্ত্র, মোটরসাইকেল এবং টাকা দিয়ে সহযোগিতা করেছিল, এমনটা কিন্তু পুলিশি তদন্তে উঠে আসছে, যেমনটা কিন্তু সরকারি আইনজীবী তিনি দাবি করছেন, এবং সবটাই এখন পুলিশি তদন্ত সাপেক্ষ। শুধু এই সাজ্জাককে এনকাউন্টার বা তার পরবর্তীতে আবালকে গ্রেপ্তার বা আরো একজনকে গ্রেপ্তারই শুধু নয়, এই ঘটনায় আরো কারা কারা জড়িত রয়েছে তা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত করছে, এবং তাতেই কিন্তু এই হবিবুর রহমানের নাম উঠে আসে। এই হবিবুর রহমান কিন্তু বিহারের বাসিন্দা, তাকে ডালখোলা থানা এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়, যেমনটা কিন্তু জানা যাচ্ছে। সবটা মিলিয়ে এখন এই ঘটনায় আরো কাদের নাম জড়িয়ে রয়েছে, আরো কারা এই ঘটনায় গ্রেপ্তার হচ্ছে, তা কিন্তু এখন পুলিশ দেখছে। একেবারে অনেক ধন্যবাদ তোমায় রূপক। আরো একবার যে খবর জানাবো আপনাদের, দার্জিলিং এর চৌরাস্তায় আগুন, নেহরু রোডের কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। দেখাবো সেই ছবি। দার্জিলিং চৌরাস্তায় আগুন লেগেছে, নেহরু রোডের কাপড়ের গোডাউনে আগুন। আজ বেলা 12:30 নাগাদ আগুন লাগে। দমকলে 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আরো বিস্তারিত জানতে কথা বলবো দার্জিলিং থেকে সহকর্মী ধনরাজ রয়েছেন। ধনরাজ, আগুন কিভাবে লাগলো? हाँ উনি তো আগুন কোনো মতলব ডিটেলস পেচ্ছে না, এটা মতলব শর্ট সার্কিটে মতলব ডাউট করে যাচ্ছে। তাহলে নেহরু রোডে এটা মতলব বড় বড় আগুন ছিল, মতলব লাস্ট ইয়ারে সাংগ্রিলাতে এটা বড় আগুন ছিল, এবারে এটা বহুত গোডাউনে আগুন ছিল। তাহলে এটা টুরিস্ট পয়েন্ট, দুটো দমকল আছে। এটা এই পাহাড়ের মধ্যে মধ্যে যেটা টুরিস্ট পয়েন্ট ছিল, মানে থেকে 5 মিনিটের রাস্তায় এটা নেহরু রোডে, এটা পাশে আগুন, বড় আগুন। বুঝতে পেরেছি ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। তবে দমকল ঘটনাস্থলে পৌঁছে এবং সময় মতন কর্মরত লোকজনদের সেখান থেকে বার করে আনায় বড় কোনো হতাহতের খবর নেই। অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরো একবার আপনাদের নিয়ে চলে যাব জোকাতে, কারণ সেখানে এক অভিজাত আবাসন থেকে গলার নলি কাটা এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। সেখানে পুলিশ কুকুর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, সেই ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের। জোকাতে মহিলার গলা কেটে খুন পৌঁছে গিয়েছে পুলিশ কুকুর। গোটা এলাকা তারা খুঁজে দেখছে কোথাও সন্দেহভাজনে কোনো ট্রেস পাওয়া যায় কিনা। এই মুহূর্তে চলছে স্নিফার ডগের তল্লাশি। স্নিফার ডগকে নিয়ে পুলিশ এই মুহূর্তে জোকাতে রয়েছে। আরো বিস্তারিত জানতে কথা বলবো, সৌভিক রয়েছেন। সৌভিক, স্নিফার ডগ দেখতে পাচ্ছি এসে গিয়েছে তারা। পুলিশ এখনো পর্যন্ত সন্দেহভাজনের কোনো ট্রেস বা কে এটা করেছে কোনো আন্দাজ পুলিশের কর্তাদের কাছ থেকে কি পাওয়া গেছে? না দেখো, যেহেতু তদন্ত একেবারে প্রথম দিকে, পুলিশ প্রথম অবস্থায় যখন এই খবর পায়, তখন প্রথম কিন্তু এই যিনি বাড়ির মালিক, যিনি আর কি ভাড়া দিয়েছিলেন, তিনিই প্রথম দেখতে পান। তিনি দেখতে পান সকালবেলায় দুপুরের দিকে দরজার নিচ থেকে চুয়ে চুয়ে রক্ত আসছে, এবং তারপরেই কিন্তু তিনি পুলিশকে খবর দেন, এবং ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে যখন ঢুকে দেখে, তখন দেখে যে মহিলা ভাড়া নিয়েছিল সেই মহিলার পরিচয় এখনো জানা যায়নি। সেই মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, গলা নলি কাটা রয়েছে, শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে, এবং যে ব্যক্তির সঙ্গে মহিলা মূলত ভাড়া নিতে এসেছিলেন নিজের স্বামীর পরিচয় দিয়ে, সেই ব্যক্তিকেও কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে কি পুলিশ এখনো পর্যন্ত ওই ব্যক্তিকেই প্রাইম সাসপেক্ট বলে মনে করছে?
একদমই তাই, কারণ যেহেতু এই যে ব্যক্তি, এই ব্যক্তির সঙ্গে এই মহিলা এসেছিলেন এবং এখানেই থাকবেন বলে তারা ঠিক করেছিলেন, এবং যেটা স্থানীয় সূত্র এবং বাড়িওয়ালা সূত্র থেকে জানা যাচ্ছে যে এই মহিলা কিন্তু আয়ার কাজ করতেন এবং এই ব্যক্তিকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং পুলিশ তাকেই খোঁজার চেষ্টা করছে। এবং যেহেতু একটি অভিজাত আবাসন এবং সেই আবাসনে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে, লালবাজার থেকে হোমিসাইড শাখা এসছে এবং ইতিমধ্যে স্নিফার ডগ এসছে ঘটনাস্থলে এবং স্নিফার ডগ কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, যদিও এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না যে কে বা কারা এই ঘটনা ঘটালো। একেবারে সবই নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ।